আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আইমান রহমান খান। অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি, তাই আপনাকে সুস্বাগতম এই নতুন ভিডিওর জন্য। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অথবা বিশেষ বিবাহ আইন 1872 নিয়ে কিছু আলোচনা করব। এই আইনের মাধ্যমে বিবাহ কিভাবে সম্পন্ন করা হয় এবং এই আইনে বিবাহ বিচ্ছেদ নিয়ে কি বলা আছে তা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলা যাক যে ব্রিটিশ পিরিয়ডে এই আইনটি তৈরি করা হয়েছিল এবং ব্রিটিশ রাজ 147 বছর আগে এই আইনটি তৈরি করেছিল উপমহাদেশে এমন একটা সিস্টেম তৈরি করার জন্য যে যদি অপর ধর্মের কোনো ব্যক্তি তারা একসাথে মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাদের ধর্ম পরিবর্তন না করেই, তাহলে এই আইনের মাধ্যমে তারা সেই বিবাহটা সম্পন্ন করতে পারে। যেহেতু প্রতিটি ধর্মের বিভিন্ন রীতি রেওয়াজ আছে এবং বিভিন্ন রেস্ট্রিকশন আছে, যেটার কারণে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিবাহ করতে পারতো না, নিজেদের মধ্যে কোনো যাতে ইউনিটি থাকে এরকম একটা চিন্তা করি তারা এই আইনটি তৈরি করে। অত্র আইনের 2 ধারাতেই বলা আছে যে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো না ফুলফিল করলে দুইজন ব্যক্তি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিবাহ সম্পন্ন করতে পারবেন না। এই আইনের সবচেয়ে মূল শর্তটা হচ্ছে যে এই আইনে শুধুমাত্র তারাই বিবাহ করতে পারবে যাদের কেউই হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, পার্সি, জৈন, শিখ বা বুদ্ধিস্ট তারা এই ধর্মের অনুসারী নয়, বা এই ধর্মকে প্রকাশ্যে তারা ত্যাগ করে এসছে, অথবা শুধু তাদের মধ্যে বিবাহ হবে যেই দুজন ব্যক্তির মধ্যে দুজনই হিন্দু, বুদ্ধিস্ট, শিখ অথবা জৈন ধর্মের মানে অনুসারী হয়ে থাকে। তার মানে দেখা যাচ্ছে এখানে 2টা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে যারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, এই পার্সি এরা যারা আছে, ইহুদি যারা আছে, তাদেরকে প্রকাশ্যে ধর্ম ত্যাগ করে তারপরে এই আইনের আন্ডারে বিবাহ সম্পন্ন করতে হবে। কিন্তু এদের দুজনের মধ্যে বা দুজন ব্যক্তির মধ্যে দুজনই যদি হিন্দু হয়, বা দুজনের একজন হিন্দু বা আরেকজন বুদ্ধিস্ট, বা একজন জৈন বা আরেকজন শিখ, এদের মধ্যে বিবাহটা সম্পন্ন করা যাবে উইদাউট লিভিং দেয়ার ওন রিলিজিয়ন। তার মানে তাদেরকে নিজেদের ধর্ম ত্যাগ করার দরকার হচ্ছে না এখানে। পরের ক্রাইটেরিয়া হচ্ছে যে এখানে যে দুইজন ব্যক্তি বিয়ে করবে, পুরুষটার বয়স হতে হবে 21 বছর এবং নারীর বয়স হতে হবে 18 বছর। এর পরের ক্রাইটেরিয়া হচ্ছে যে এই বিবাহ সম্পন্ন হওয়ার সময় এদের দুইজন ব্যক্তির মধ্যে কেউই বিবাহিত থাকা যাবে না, মানে তারা অবিবাহিত হয়েই এই বিয়েটা করতে পারবে। আইনটির তফসিলে যে হলফনামা বর্ণনা করা আছে, এই নির্ধারিত হলফনামার মাধ্যমেই এই বিবাহটা সম্পাদন করতে হবে, অন্যথায় বিবাহ সম্পন্ন হবে না। উল্লেখ্য, এই আইনের মাধ্যমে আরেকটা ক্রাইটেরিয়া আছে যে এই বিবাহটা একদিনে সম্পন্ন হয় না, বা গেলেই সেটা সম্পন্ন হয়ে যায় না। এখানে নির্ধারিত একটা সময়ের মধ্যে একটা নোটিশ পাঠাতে হয়, যেমন 14 দিন আগে পুরুষ নারীকে বা নারী পুরুষকে একটি নোটিশ পাঠাতে হবে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাওয়ার পরে। স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার অফিসের থেকেই এই লেটারটা যাবে এবং ঠিক 14 দিন পরে এই বিবাহটা সম্পন্ন হবে। বিবাহ সম্পন্ন হওয়ার সময় তাদের বর কনে দুজনকে সশরীরে এই ম্যারেজ রেজিস্ট্রার অফিসে থাকতে হবে, পাশাপাশি 3 জন সাক্ষী তাদেরকে উপস্থাপন করতে হবে। সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেই একজন স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার সরকারি ভলিউমে আনুষ্ঠানিকভাবে এই বিবাহটি রেজিস্ট্রি করবে এবং সবশেষে বর কনেকে ম্যারেজ সার্টিফিকেট প্রদান করবে। এর মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে এই বিবাহটা সম্পন্ন হয়েছে সঠিকভাবে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর 17 ধারায় উল্লেখ আছে যে অত্র আইনে যদি কারো বিবাহ সম্পন্ন হয়ে থাকে, তাদের বিবাহ বিচ্ছেদের জন্য তাদেরকে ডিভোর্স অ্যাক্ট 1869 এ যেতে হবে এবং এই ডিভোর্স অ্যাক্ট 1869 এর যে বিধান আছে সেই বিধান এই বিবাহ বিচ্ছেদের মধ্যে অ্যাপ্লাই হবে। সুতরাং আমাদের এখন দেখতে হবে ডিভোর্স অ্যাক্ট 1869 এ কি কি বিধান আছে, যে বিধানগুলা ফুলফিল করলে একটি স্পেশাল ম্যারেজ দম্পতি তাদের বিবাহ বিচ্ছেদ করতে পারবে। ডিভোর্স অ্যাক্ট 1869 এর 10 ধারা মতে একজন দম্পতির স্ত্রী বা স্বামী আদালতের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করতে পারে। তো 10 ধারার মতে একজন স্ত্রী বা স্বামী দরখাস্তর মাধ্যমে জেলা জজ বা হাইকোর্টে গিয়ে দরখাস্তর মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করতে পারে।
দুজনের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। একজন স্বামীর জন্য এক ধরনের ক্রাইটেরিয়া, একজন স্ত্রীর জন্য আলাদা ক্রাইটেরিয়া। স্বামীর জন্য শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই তিনি বিবাহ বিচ্ছেদের একটি ডিগ্রি পেতে পারেন। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে তাকে প্রমাণ করতে হবে যে তার স্ত্রী ব্যভিচারে লিপ্ত আছেন, এবং এইটা খুবই স্ট্রিক্টলি এটা অবলম্বন করা হয়। দ্বিতীয়ত, একজন স্ত্রী কিভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে? একইভাবে দরখাস্ত করে জেলা জজ বা হাইকোর্টের মাধ্যমে, কিন্তু তার বেলায় অনেকগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এই অনেকগুলা ক্রাইটেরিয়ার মধ্যে যদি আমি একে একে বলে যাই, প্রথমটা হচ্ছে যে এই স্ত্রীকে প্রমাণ করতে হবে যে তার স্বামী খ্রিস্টান ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম অনুসারী হয়েছেন। দ্বিতীয়টা হচ্ছে যে তার স্বামী অজাচার করেছেন। তৃতীয়টা হচ্ছে যে তার স্বামী ব্যভিচারে লিপ্ত আছেন এবং বহু বিবাহ করেছেন। চতুর্থটা হচ্ছে তিনি ধর্ষণ করেছেন এবং সেটা প্রমাণস্বরূপ কোর্টে আবেদন করা হয়েছে। পঞ্চমটা হচ্ছে যে তার স্বামী ব্যভিচার করেছে, পাশাপাশি তার উপরে অত্যাচার করেছে, এবং সিচুয়েশনটা এমন হয়েছে যে তার স্বামী যদি ব্যভিচার না করত, তাহলে স্ত্রী আদালতের মাধ্যমে আলাদাভাবে বসবাস করার জন্য আবেদন করতে পারত, যেটাকে বলা হয় ডিভোর্স মেনসা এট টোরো। সর্বশেষটা হচ্ছে ব্যভিচার করে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে 2 বছর ও তার অধিক সময়ের জন্য। এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে একটি যদি প্রমাণ করতে পারে, এই স্ত্রী সেই বিবাহ বিচ্ছেদের ডিগ্রিটা পেতে পারেন এবং অফিসিয়ালি তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এখন আমরা জানবো এই আইনে কি কি সমস্যা আছে। বিশেষ বিবাহ আইনের মধ্যে বলা আছে যে যদি কোনো দম্পতি যারা বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ সম্পন্ন করেছেন, তাদের বিবাহ বিচ্ছেদের জন্য শুধুমাত্র ডিভোর্স অ্যাক্ট 1869 আসতে হবে। কিন্তু 1869 যে ডিভোর্স অ্যাক্টটা আছে, এই আইনটা শুধুমাত্র খ্রিস্টিয়ানদের জন্য অ্যাপ্লাই করা হয়। তো দেখা যাচ্ছে যে আমরা যখন বিশেষ বিবাহ আইনের প্রথমের যে 2 ধারা পড়েছিলাম, 2 ধারার মধ্যে বলা আছে যে এই বিবাহ শুধু তারাই সম্পন্ন করতে পারবে যাদের মধ্যে কেউই মানে কোনো ধর্মের অনুসারী না, অথবা তাদের মধ্যে দুজন যদি হয় হিন্দু ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম আর বুদ্ধিস্ট ধর্ম। এই 4টা ধর্মের অনুসারীরাই এই বিবাহটা সম্পন্ন করতে পারে তাদের ধর্ম ত্যাগ করা ছাড়াই। এরা ডিভোর্স অ্যাক্টে এসে কেমনে বিবাহ বিচ্ছেদ করতে পারে, যেখানে হিন্দু ধর্মে ডিভোর্সের কোনো সুযোগ নাই, আর বুদ্ধিস্ট ধর্মের ডিভোর্স যেটা আছে সেটা তাদের রীতি রেওয়াজ অনুসারী হবে। তো ডিভোর্স অ্যাক্ট 1869 এখানে কেমনে অ্যাপ্লাই হয় সেটা আমার বোঝা আসে না। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে ডিভোর্স অ্যাক্ট 1869 বিবাহ বিচ্ছেদের জন্য যে স্ট্রিক্ট ক্রাইটেরিয়া সেট করা আছে, এই ক্রাইটেরিয়া যদি কেউ ফুলফিল না করতে পারে তাহলে বিবাহ বিচ্ছেদ সম্পন্নই হবে না। তারা বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে অন্য কোনো গ্রাউন্ডে, যে গ্রাউন্ডগুলো এখানে পড়ে না। তো এই গ্রাউন্ডের মধ্যে তারা বিবাহ বিচ্ছেদ কেমনে সম্পন্ন করবে? তো এইসব নতুন নতুন যে কেসগুলো অ্যারাইজ করছে দেখে এই আইনটি আস্তে আস্তে রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে একটি মুসলিম ব্যক্তি সে তার ধর্ম ত্যাগ করার পরে যখন বিবাহ বিচ্ছেদ চাবে, তখন তাকে ডিভোর্স অ্যাক্টে তাকে কিভাবে বিবাহ বিচ্ছেদ করানো যায়, অথবা একজন হিন্দু ব্যক্তি বা বুদ্ধিস্ট ব্যক্তি যদি ডিভোর্স চায় তাহলে কিভাবে কোর্ট সেই রিলিফটা দিবে, সেটাও এখন পর্যন্ত সুস্পষ্ট নাই। ডিভোর্স অ্যাক্ট 1869 এর মধ্যেও স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ব্যাপারে কোনো উল্লেখ নাই। এই যে 2টা আইনের যে কনফিউশন, এই কনফিউশনটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকে চেষ্টা করে পারিবারিক আদালতে এসে পারিবারিক অধ্যাদেশ 1985 সালের 5 ধারার মতে বিবাহ বিচ্ছেদের একটি মামলা করবে, কিন্তু সেটাও মাঝে মাঝে হয় না। দেখা যাচ্ছে যে আদালতে যাওয়ার পরে জজ সাহেব প্রথমে জিজ্ঞেস করবে যে আপনি যেহেতু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিবাহ সম্পন্ন করেছেন, আপনার আইনের মধ্যেই বলা আছে যে আপনি ডিভোর্স অ্যাক্টে যাবেন জেলা জজের কাছে, তো আপনি এখানে কেন আসছেন? এবং দেখা যাচ্ছে যে কোর্ট, পারিবারিক আদালত সেই মামলাগুলো নেয় না। তো এই কারণে দেখা যাচ্ছে যে একটা আনফেয়ারনেস তৈরি হয়, এবং যেখানে বাংলাদেশের সংবিধানে ইকুয়ালিটি বিফোর ল আছে, সেই সংবিধানের দেশে সেই আইনটা কেন এখন পর্যন্ত সংশোধন করা হচ্ছে না, সেটা আমার প্রশ্ন। প্রতিটা আইনে কিছু না কিছু লুপহোল থাকে, কিছু না কিছু সমস্যা থাকে। তেমনি আমাদের এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টেরও কিছু সমস্যা আছে, যেই সমস্যাগুলো এখনই সময় এই সমস্যাগুলো ঠিক করার। এবং যদি ভিডিওটা থেকে আপনি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং
চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।